আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর পাপিয়া আফরোজ সৌমিক। আমাদের আলোচনার বিষয় অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন নিয়ে। দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে আমাদের সেবায় নিয়োজিত আছেন। আমাদের সাথে আছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট, এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি স্যার। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি ইতিমধ্যেই জানেন আমাদের আলোচনার বিষয় অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন নিয়ে। প্রথমে আপনার কাছে আমার প্রশ্ন, এই হাঁটু ও কোমর ব্যথায় বর্তমান সময়ে অনেক মানুষ সাফার করছে, বিশেষ করে বয়স্কদের সাথে সাথে কিন্তু এখন ইয়াং এজও অনেক বেশি আক্রান্ত হচ্ছে এই হাঁটু ব্যথাতে। এই জিনিসটা কেন হচ্ছে? ধন্যবাদ। আসলে ইয়াংদের মধ্যে কেন হাঁটু ব্যথা হচ্ছে তার একটা কারণ হচ্ছে তাদের বডি আনফিট, মেকানিক্যাল সমস্যা আক্রান্ত বেশি। যে কারণে অনেকে আছে যে একটু খেলতে গেলে হাঁটুতে একটা মোচড় খাচ্ছে এবং সেখানে কিছু ইনজুরি হচ্ছে। এটার কারণে কিন্তু ফিটনেস ফল করছে তাদের। কারণ কি, এখন বাচ্চারা যে ছেলে মেয়েরা এখন তো খেলাধুলা কম করছে, আচ্ছা, তাদের ফিজিক্যাল ফিটনেস ফল করছে দিন দিন। ফলে কি হচ্ছে, আস্তে আস্তে ওবেসিটি বেড়ে যাচ্ছে। ওবেসিটি হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এই যে বিভিন্ন ধরনের মেকানিক্যাল প্রবলেমে আক্রান্ত হচ্ছে। তো এই হাঁটু ব্যথার মূল কারণটা হচ্ছে এদের মেকানিক্যাল সমস্যা। আচ্ছা, এই হাঁটু ব্যথার ক্ষেত্রে কিন্তু কোমরের ব্যথাও আছে। এখন হাঁটু ব্যথা আমাদের শুরুই হয় হাঁটু ব্যথাতে, কিন্তু কোমরের সাথে কি হাঁটু ব্যথার কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই, কারণ কোমর থেকে কিন্তু আমাদের পুরো বডিটাকে কন্ট্রোল করছে। কোমর ব্যথার সাথে হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা সারা শরীর কিন্তু কন্ট্রোল করছে। কারণ মেরুদণ্ডে যদি মেকানিক্যাল বা প্যাথোলজিক্যাল যে কোনো ধরনের প্রবলেম থাকে, সেটার কারণে আমাদের কিছু মাসেল উইকনেস ডেভেলপ করছে, আস্তে আস্তে মাসেলের শক্তি ফল করছে। যখনই শক্তি কমে যাচ্ছে তখনই বডিটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। ইমব্যালেন্স হলে তখন আমাদের শরীরের টোটাল আঘাতটা যে পড়ছে আমাদের হাঁটুর জয়েন্টের উপরে। আমরা বলি সবচেয়ে বিগ ওয়েট বেয়ারিং জয়েন্ট কিন্তু আমাদের হাঁটু, নি জয়েন্ট। আমাদের পুরো শরীরটাই তো বহন করছে হাঁটু। তো যখনই আমাদের হাঁটুর উপরে যে আমাদের বডির লোডটা পড়ছে, হাঁটুর মধ্যে আমরা জানি একটা করে কার্টিলেজ থাকে, যে কার্টিলেজের কাজ হচ্ছে ফ্লুইড সিক্রেশন করে জয়েন্টের স্পেসটাকে স্বাভাবিক রাখা, ভিতরে ফ্লুইডটা সিক্রেশন করা। কিন্তু যখনই এখানে লোড পড়ছে তখনই কার্টিলেজটা ভেঙে যাচ্ছে, যেটাকে অনেকে বলছে আপনার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, হাঁটুর গ্যাপ ছোট হয়ে গিয়েছে, কেউ বলছে ফাঁকা হয়ে যাচ্ছে, বিভিন্ন কথা বলছে। আসলে কার্টিলেজটা ভেঙে জায়গাটা বসে যাচ্ছে। তো যখনই ভেঙে যাচ্ছে ইন্টারনাল হেমোরেজ হচ্ছে, ব্লিডিং হচ্ছে, ভিতরে ব্লিডিং হয়ে রক্তটা তো বাইরে বের হতে পারছে না, ভিতরে ইনফেকশন তৈরি করছে, সেখান থেকে ফ্লুইড জমে অনেকের হাঁটু ফুলে যাচ্ছে। তার মানে কি, একটা ঘটনা কিন্তু আরো 4-5টা ঘটনা ঘটায় দিচ্ছে। সো কোমর থেকে অবশ্যই এটা হাঁটুর সাথে একটা গুড রিলেশন। স্যার, আপনি দুটো কারণ বললেন, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। এই কারণ দুটো কি কি যদি বুঝিয়ে বলতেন? হ্যাঁ, মেকানিক্যাল হচ্ছে যে আমরা যে চলাফেরা করতে গিয়ে সারাদিন আমরা যে কাজকর্ম করছি, আমাদের যে ইমব্যালেন্স কাজগুলো করছি বা অ্যাবনর্মাল ওয়ার্কগুলো করছি, এটা নিয়মের বহির্ভূত যে কাজগুলো করছি, ফলে আমাদের স্ট্রাকচার আঘাত পড়ছে। স্ট্রাকচারে কোনো ইনজুরি হলে সেখান থেকে যে ব্যথাটা সেটাকে আমরা বলছি মেকানিক্যাল সমস্যা। যেমন অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, কিন্তু মেকানিক্যালি ঘটে গেল, কিন্তু অসুখ না, ভেঙে যাচ্ছে, ইনজুরি হচ্ছে, তো তাকে মেকানিক্যালি কারেকশন করতে হবে। রাইট, ঠিক তাই। সামনে ঝুঁকে কিছু তুলতে গিয়ে কোমরের জয়েন্ট ফেটে গেল, এটাও কিন্তু একই অবস্থা, খুব কমন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। সারাদিন সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছে মহিলারা, বাড়িতে ঘর মোছা, কাপড় কাচা, সমস্ত কিছু সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছে। তো এই যে একটা কুঞ্চি যদি আমরা সারাদিন বাঁকা করতে থাকি, তাহলে কুঞ্চি কী হবে, মাঝ বরাবর কিন্তু একটা ফাটল ধরবে। ঠিক তো একজন মানুষ সারাদিন ধরে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এই যে এত বারবার রিপিটেডলি বাঁকা হচ্ছে, ফলে কিছু আমাদের ঠিক লাম্বারের নিচু যে L4-5-5 এখানে কিন্তু স্ট্রেচিং হচ্ছে, অতিরিক্ত স্ট্রেচিংয়ের কারণে সেখানে ছোট ছোট ফাটল ধরছে, এবং এই ফাটল দিয়ে তখন জেলটা লিক করছে। কারণ আমাদের একটা করে টিউব থাকে দুইটা হাড়ের মাঝখানে, যেটা আমরা বলি ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এই টিউব থেকে জেল বেরোয় গিয়ে নার্ভে চাপ দিচ্ছে, এটা কিন্তু মেকানিক্যাল প্রবলেম হচ্ছে। অনেকে আছে আছাড় খেয়ে পড়ে গিয়েছিল, আস্তে করে নিচের একটা জয়েন্ট ভেঙে গেছে, এটা
আমরা বলি ভার্টেব্রাল জয়েন্ট, যেটা সেই সময় বোঝা যায়নি, সেই সময় বোঝা আস্তে 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 যখন জয়েন্টটা সরে যাচ্ছে, নার্ভে চাপ দিচ্ছে, তখন ব্যথাটা হচ্ছে, যেমন স্পন্ডলোলিস্থেসিস বলা হয়। আচ্ছা, তো এই জাতীয় সমস্যাগুলোকে আমরা মেকানিক্যালি প্রবলেম বলছি। এবং এই কোমর ব্যথার সাথে সাথে পায়ের শক্তি কমে গিয়ে কার্টিলেজ ভেঙে যাচ্ছে, এটা কিন্তু মেকানিক্যাল পেন, এটা কিন্তু প্যাথোলজি না, মেকানিক্যাল পেইন হচ্ছে। তো এই প্যাথোলজি কোনগুলো? প্যাথোলজি যেমন অসুখ হতে পারে, যেমন টিউমার হতে পারে, টিবি হতে পারে, রিমাটয়েড আর্থ্রাইটিস। এটা কি আপনারা কি দৈনন্দিন প্র্যাকটিসে এরকম পেশেন্ট পাচ্ছেন যাদের কোমরে টিউমার বা? হ্যাঁ, আমরা অনেক রোগী পাচ্ছি কোমরে টিউমার থেকে ক্যান্সার, কোমরে টিবি অনেক পাচ্ছি আমরা, যে পটস ডিজিজ, কোমরে টিবির কারণে প্যারালাইসিস হয়ে যাচ্ছে আমাদের কাছে আসছে। তাদের ফার্স্ট কমপ্লেইন কি থাকে? অ্যাকচুয়ালি যখন প্যাথোলজি থাকে, ইনিশিয়াল স্টেজে কিন্তু কমপ্লেন খুব কম পাওয়া যায়, আস্তে 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 ডেভেলপ করতে থাকে। যেমন যদি স্পাইনাল কর্ডে টিউমার থাকে, টিউমার কিন্তু সহজে পেইন দেয় না, হ্যাঁ, ওটা বোঝা খুব কঠিন যতক্ষণ খারাপ অবস্থায় না যায়। সিম্পটম দেখা দেয় যে তার পায়ের শক্তি কমে যাচ্ছে, পেশেন্ট হাঁটাচলা করতে গেলে টায়ার্ড হয়ে যাচ্ছে, হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে। এই হাঁটুতে ব্যথা কিন্তু কোমরে টিউমারের জন্য হতে পারে। যে আমরা অনেক রোগী পেয়েছি, স্পাইনাল কর্ডে টিউমার বড় হয়ে যাচ্ছে কিন্তু হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে, পেশেন্ট হাঁটুর ট্রিটমেন্ট করছে, নি জয়েন্টের চিকিৎসা করছে, কিন্তু রোগী ভালো হচ্ছে না, ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে। যখনই দেখা যায় যত আমি হাঁটুর চিকিৎসাই করি, আমি থেরাপি দিই, ওষুধ খাই, যাই করছি, কিন্তু রোগ ভালো হচ্ছে না, তার মানে বুঝতে আমাদের স্পাইনাল কর্ডে কোনো সমস্যা আছে। আর টিউমার থাকলে ব্যথা না আসার মানে সবচেয়ে বেশি এমন সময় ব্যথা হবে যখন কিন্তু আর কিছু করার থাকে না। আচ্ছা, এবং টিবি হলে একই অবস্থা, যখন টিবি স্পাইন হয় প্রথম কিন্তু ব্যথা হয় না, আস্তে 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 যখন হাড়টা খেয়ে যায়, যখন হাড়টা ভেঙে নার্ভের উপর চাপ দিচ্ছে, তখন ব্যথা হচ্ছে, তো ততদিন কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা যেটা বলছি, ইনিশিয়াল স্টেজে ছোট ছোট কমপ্লেন যখনই কমপ্লিকেশন দেখা দেয় বা বিভিন্ন সিম্পটম দেখা দেয়, তখনই আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। কি ইনভেস্টিগেশন করা হয় সেসব ক্ষেত্রে? যেমন কোমর ব্যথার রোগীদের বা হাঁটু ব্যথার রোগীদের জন্য আমরা প্রথমে তো ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয় একটা পেশেন্ট হিস্ট্রির মাধ্যমে, পেশেন্টের হিস্ট্রিগুলো নিতে হয়। অনেক সময় হিস্ট্রির মধ্যে কিন্তু অনেকটা ডায়াগনোসিস বের হয়ে আসে, এবং হিস্ট্রি না নিলে অনেক কিছু কিন্তু মিস করে দেয়। তো যে কারণে আমাদের অনেক সময় অনেক মানে রোগীদের কমপ্লেন থাকে যে আমাদের ডাক্তার তো কথা শুনলো না। তো কথা না শোনার কারণে হয়তো ডাক্তার সে বুঝে গেছে যে কি সমস্যা, একটুখানি বললেই বুঝে ফেলা, কিন্তু আসলে এত তাড়াতাড়ি বুঝতে গেলে অনেক মিস্টেক হয়ে যেতে পারে। কারণ আমি প্র্যাকটিস লাইফ থেকে দেখেছি তো, যে পেশেন্টের প্রশ্ন করতে 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 লাস্টে এমন একটা কোশ্চেন করলাম যে কোশ্চেনের মাধ্যমে তার সমস্ত প্রবলেমগুলো আমি পেয়ে গেলাম, কিন্তু ওই প্রশ্নটা না করলে ইনফরমেশনটা পাওয়া যেত না। যার ফলে পেশেন্টের হিস্ট্রিগুলো নিতে হয়, অনেক প্রশ্ন করতে হয়, পেশেন্ট তার কথা বলবে এবং ডাক্তার তাকে প্রশ্ন করতে হবে যে কেন হলো, কিভাবে হলো, কতদিন থেকে হচ্ছে, কি চিকিৎসা করেছে, এই প্রশ্নগুলো কিন্তু জানতে হয়। যে একজন বললো কোমর ব্যথা, তাহলে কোমর ব্যথা কেন হলো, এমনি এমনি ব্যথা, আছাড়কে পড়ে গিয়ে ব্যথা, সামনে ঝুঁকে টেনে ব্যথা, বিভিন্ন কারণে কিন্তু হয়। যদি বলেন আমার কোনো সমস্যাই ছিল না, হঠাৎ করে অনেক দিন ধরে ব্যথা হচ্ছে, তো ব্যথার সাথে কি আপনার জ্বর আসে কিনা, ব্যথার সাথে ওয়েট লস হচ্ছে কিনা, এগুলো বিভিন্ন ধরনের ইন্ডিকেশন কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে। যেমন টিউমার হতে পারে, টিবি হতে পারে, আমরা সাসপেক্ট করবো কিভাবে, হিস্ট্রি যদি না নিই। এখন বললো কোমর ব্যথা, এখন কিন্তু ওজন কমে যাচ্ছে, হ্যাঁ, তাহলে একটা ওজন কমে যাওয়া ব্যথার সাথে আবার অনেকে বলছে ঘাড়ে ব্যথা, হাত ঝিঝি করে, হাত ব্যথা, আবার বলছে শ্বাসকষ্ট আছে, তাহলে কিন্তু আমি যদি ঘাড়ের ট্রিটমেন্ট করতে থাকি, রোগী কিন্তু এক্সপায়ার করে যাওয়ার চান্স থাকে, কারণ তো হার্টের সমস্যা থাকতে পারে। সো এখন ঘাড় ব্যথা, হাত ব্যথা যে রোগীর নেক থেকে আসছে বা নার্ভ থেকে আসছে না হার্ট থেকে আসছে, সেটা আবার হার্টের ব্যথা না হয়েও কিন্তু ঘাড়ে ব্যথা হচ্ছে, তখন কিন্তু সবাই হার্টের ডক্টরের পেছনে ঘুরছে। এটাই যে আমাদেরকে তো ইনভেস্টিগেশন হিস্ট্রির মাধ্যমে আমরা 99% শিওর হয়ে যাই যে তার কোথায় প্রবলেমটা হতে পারে, দেন আমাদের ইনভেস্টিগেশনগুলো করতে হয়। তার মধ্যে এমআরআইটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, যেটা স্পাইনাল কর্ডের জন্য খুবই দরকার। একটা এমআরআই করলে কিন্তু আমরা কনফার্ম হয়ে যাই যে আসলে তার সমস্যা। কিন্তু স্যার এই এমআরআইটা কিন্তু অনেকটা সময় পরে আসে রোগীদের ক্ষেত্রে, রোগীরা কিন্তু সহজে এমআরআই করতে চায় না বা ডক্টররাও সাজেস্ট করে না এমআরআইটা সহজে। এসপি হসপিটালে আসার পরে রোগীদের প্রথমই কি ইনভেস্টিগেশন এমআরআই দেয়া হয় ডায়াগনোসিস কনফার্ম হওয়ার জন্য? এসপি হসপিটালে যেসব রোগী আসে এগুলো টারশিয়ারির পেশেন্ট, এগুলো কিন্তু প্রাইমারি ক্ষেত্রে কেউ আসছে না, লং টাইম সাফার করার পর আসছে। অনেক রোগী আসছে চেন্নাই থেকেও ঘুরে এসেছে, অনেকে এমআরআই করেছে বাট অনেক পুরানো, 2 বছর 3 বছর আগে, বাট এমআরআই করে কিছুই পায় নাই। তাদের কথা হলো এমআরআই তো করলাম, এমআরআই করলে তো এমআরআই তো কোনো ট্রিটমেন্ট নেই, এমআরআই তো ইনভেস্টিগেশন করা হচ্ছে, এমআরআই করে কি পেয়েছে পেশেন্টকে এক্সপ্লেন করা হয় নাই। তো এমআরআই যেটা হলো আমাদের কাছে যখন রোগী আসছে অনেক লেট করে আসছে, যার ফলে আমাদের এমআরআইটা প্রথমেই করতে হয়, কারণ এই রোগীটা এমআরআই না করার কারণে কিন্তু এত সাফারিংসটা এসেছে। তার যদি আগেই এমআরআই করে সঠিক চিকিৎসা দেওয়া হতো তাহলে আজকে এই সাফারিংসটা আসতো না, কারণ আমাদের কাছে রোগী যখন আসছে তখন অলরেডি অনেক কিছু ড্যামেজ করে আসছে।
অনেক ডিফর্মিটি, অনেক কমপ্লিকেশন তৈরি করে তারপর আমাদের কাছে আসছে, যার ফলে এমআরআই করে আমাদেরকে ফার্স্টলি আগে পেশেন্টকে এক্সপ্লেন করতো, যখন পেশেন্টও এসে জানতে চায় যে স্যার আমরা আগে জানতে চাই যে কী হচ্ছে, কারণ এই প্রোগ্রামের মাধ্যমে পেশেন্টদেরকে আমরা কিন্তু অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে পেরেছি। তারা নিজেরাই জানতে চায় যে আমি যে এত 5 বছর 7 বছর 10 বছর ধরে আমি ব্যথায় সাফার করছি, কি রোগের কারণে আমি সাফার করছি, এটা আমার জানার অধিকার রয়েছে রোগীদের। তো এতদিন পর তাদের কিন্তু মাথার মধ্যে কিন্তু আসলো বুদ্ধি যে আমাদেরকে জানতে হবে। তো এসপি হসপিটালে এসে প্রত্যেকটা রোগী জানতে চায় যে তার সমস্যাটা কি, দেন আমরা এক্সপ্লেন করি। আগে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপর পেশেন্টকে কাউন্সিলিং করি। কাউন্সিলিংয়ের মাধ্যমে পেশেন্টকে আমরা বোঝাতে সক্ষম হয় যে আপনার এই প্রবলেম আছে, এই ট্রিটমেন্ট করলে আপনি ভালো হবেন, কেন এতদিন ভালো হন নাই, কী কী প্রবলেম, কী কী সমস্যা করেছেন, ওষুধের কারণে কেন ভালো হন নাই, দেন আমরা এক্সপ্লেন করার পর পেশেন্ট তখন এগ্রি করে তারপর আমরা ট্রিটমেন্টটা করি। এই যে এমআরআই করার পরে রোগীর যখন রোগ ধরা পড়ে, আবার অনেক রোগীরাই কিন্তু আছে শুধু হাঁটু ব্যথা কোমর ব্যথাই ভুগছেন না, কারো ডায়াবেটিস আছে, কারো কিডনির সমস্যা আছে, কারো হার্ট ডিজিজ আছে, সেক্ষেত্রে এসপি হসপিটালে আপনারা কিভাবে সেইগুলোকে ম্যানেজ করছেন? এসপি হসপিটাল তো হচ্ছে কমপ্লিট রিহ্যাবিলিটেশন একটা হসপিটাল। এখানে কিন্তু মাল্টিপল কমপ্লিকেশন নিয়ে আসছে, কারণ শুধু কোমর ব্যথা না, কোমর ব্যথা একদিনে কোমর ব্যথা নিয়ে আসছে না, আজকে কোমর ব্যথা কালকে রোগী আসছে, এরকম রোগীর সংখ্যা খুবই কম। যেসব রোগী আসছে সব 10 বছর 5 বছর 7 বছর। আমরা তো সবাই একই কাজ করি, আমার একটু কোমর ব্যথা হচ্ছে, জাস্ট পেন কিলার খেয়ে নেই, খেয়ে আস্তে আস্তে রোগটাকে বড় করে আসছে। তো দেখা যায় এইটার সাথে সাথে কি হচ্ছে, কোমর থেকে হাঁটু ব্যথা হচ্ছে, সেখান থেকে ঘাড় ব্যথা হচ্ছে, তার প্রেশার আনকন্ট্রোল প্রেশার আছে, প্রেশার কন্ট্রোল নাই, ডায়াবেটিস আনকন্ট্রোল। আমরা অনেক সব রোগী পাচ্ছি 25-30 ডায়াবেটিস নিয়ে আসছে, কেউ ইনসুলিন দেয়, অনেকে জানেই না তার ডায়াবেটিস আছে। তো এই যে এতগুলো কমপ্লিকেশন, এতগুলো সমস্যা নিয়ে যখন আমাদের কাছে আসছে, আমরা কিন্তু প্রথমে একে ইনভেস্টিগেশন করে তার যা যা সমস্যা আছে আমরা জেনারেল চেক আপটা করে ফেলছি একটা পেশেন্টকে, একদম সমস্ত চেক আপ করে তার কী কী প্রবলেমস আইডেন্টিফাই করছে। কারণ পেশেন্ট জানে না কোলেস্ট্রল হাই আছে, গ্রামের অনেক রোগীরা জানেই না কোলেস্ট্রল অনেক হাই, তাদের টিজি অনেক হাই। তো তখন সেগুলো আইডেন্টিফাই করে আমাদের মেডিসিন স্পেশালিস্ট আছে, কার্ডিওলজিস্ট আছে, আমাদের বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ আছে, পুরো টিম আমরা তখন কাজ করি যে 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 লাইনে যার যার দরকার তার এক জায়গায় সবকিছু পাওয়া যাচ্ছে, কমপ্লিট প্যাকেজ। রাইট, এটা আমরা কমপ্লিট প্যাকেজ, যেটা আমরা বলছি কমপ্লিট সলিউশন। যে এসপি হসপিটাল রিহ্যাবিলিটেশনের জন্য একমাত্র হসপিটাল যেখানে কমপ্লিট সলিউশন করে একটা রোগীকে সম্পূর্ণ সুস্থ করার জন্য আমরা চেষ্টা করছি। আচ্ছা, অনেক দিন ধরে যাদের হাঁটুতে ব্যথা 10 বছর 5 বছর, তাদের ক্ষেত্রে এক রকমের ট্রিটমেন্ট, আবার অনেকেই আছে যে 1 মাস 2 মাস ধরে কোমর ব্যথা হচ্ছে, তাদের ট্রিটমেন্ট পলিসি আলাদা। এসপি হসপিটাল তাদেরকে কিভাবে সেবা দিয়ে যাচ্ছে আর কতদিন লাগে? আমি এই প্রশ্নের উত্তরটা জানবো, কিন্তু একজন দর্শক রয়েছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি নাসির বলছিলাম গাজীপুর থেকে। জি, আপনার সমস্যার কথাটি বলুন। আমার সমস্যা হলো আপনার কোমরের ডান সাইডে ব্যথা করে। কোমরের ডান সাইডে, জি। ডাক্তার দেখিয়েছেন কোথাও? না, কোনো ডাক্তার এখনো দেখায় নেই। কতদিন যাবত ব্যথা হচ্ছে? এটা 3-4 মাস থেকে। 3-4 মাস। কিভাবে ব্যথাটা হলো? কোনো আঘাত লেগেছিল? না, কোনো আঘাত লাগে নাই, এমনিতে ব্যথা মনে করি গেলে। আচ্ছা, আপনি বুঝেনি নাই যে কখন ব্যথাটা শুরু হলো, কিভাবে ব্যথাটা শুরু হলো? না না। কতদিন যাবত ব্যথা হচ্ছে? 3-4 মাস। 3-4 মাস। জি, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আরেকজন দর্শক আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এসএমএল থেকে বলছি। জি, আপনার নাম বলুন। জি, আমার নাম আমার আম্মার জন্য কথা বলতেছি। আচ্ছা, সমস্যা কথাটি বলুন। জি, সমস্যাটা হচ্ছে আমার আম্মা হলো বাংলাদেশ মেডিকেলে প্রায় 13 দিন এডমিট আছেন সিসিউতে। তো ওনার প্রবলেমটা ডাক্তার এখন বলতে পারতেছেন না, কারণ সিটি স্ক্যান করা হচ্ছে, তারপরে হলো করতেছিল মানে এমআরআই করা নাকি সম্ভব না, কারণ উনি একটু সেন্সলেস অবস্থায় আছেন। তো কিছুদিন আগে বললেন যে ওনার একটু নিউমোনিয়ার আছে, ভাব আছে। তো এই জন্য এখন আমরা স্যারের পরামর্শ দিতে চাচ্ছি, কারণ ওনার হলো যে হাত আর পা নড়ে, মানে কাঁপে। তো গতকালকে বলছি যে ওনার এমআরআই করা সম্ভব না। আমি প্রবলেমটা ক্লিয়ার বুঝতে পারিনি। আপনি কথাগুলো স্পষ্ট লাগছে না, আপনি আরেকবার চেষ্টা করে দেখুন। আপনারা ক্লিয়ার বুঝে যায়নি। আমাদের দর্শক ছিলেন গাজীপুর থেকে নাসির নামে, ওনার কোমরের ডান সাইডে ব্যথা প্রায় 3-4 মাস ধরে।
আর নাসির সাহেব, আপনার কোমরে 3-4 মাস ধরে ব্যথা হচ্ছে, আপনি কেন ব্যথা হচ্ছে জানেন না বা কোনো আঘাতও হিস্ট্রি নাই, তার মানে ওনার এখানে মেকানিক্যাল সমস্যাও থাকতে পারে, প্যাথোলজিও থাকতে পারে। তো এই জন্য আমরা বলবো যে অবশ্যই একটা এমআরআই করে চেক আপ করে নেওয়া উচিত, কারণ আজকে যেটা ধরা পড়বে 6 মাস পর গেলে এটা আরও বেড়ে যেতে পারে, যে কারণে ডে ওয়ানে এটাকে ধরা উচিত যে আসলে কী কারণে হচ্ছে। এটা যদি ডিসপলাপস থাকে সোজা ফিজিওথেরাপি দিলেই ভালো হয়ে যাবে, আর যদি কোনো প্যাথোলজি থাকে অবশ্যই সেটাকে ট্রিটমেন্ট করতে হবে। তো দর্শক, আমি আপনার সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে একটা এমআরআই করে দেখে দেন, একটু ফিজিওথেরাপি করেন, ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমাদের একজন দর্শক আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমার প্রবলেম হচ্ছে আপু যে আমার হাঁটুতে আমি খুব শক্তি কম পাই। তো আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আমাকে বলেছে এনি হাও আমাকে ওয়েট কমাতে হবে, কিন্তু আমার ওয়েট আমি কিছুতেই কমাতে পারছি না। আমি কি করতে পারি? আপনার ওয়েট কত কেজি? আমার ওয়েট 75। আপনার বয়স কত? আমার বয়স 37। 75 বডি ওয়েট। আপনার ব্যাক পেইন আছে, কোমরে ব্যথা আছে? জি, আমার ব্যাক পেইন আছে। জি, আপনি কি কোনো ব্যাক পেইনের জন্য এমআরআই করেছেন? না, আমাকে এমআরআই করতে বলা হয়েছিল, কিন্তু আমি আসলে এমআরআইটা এখনো করাই নাই। হ্যাঁ, আপনার পায়ের শক্তি কেন কমে যাচ্ছে সেটা কি আপনি জানেন? জি না, আমি আসলে সেটা জানি না। জানতে হবে। ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন দর্শক আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমি স্যার সাথে বলতে চাই। জি বলুন। আমার মায়াপাতির সমস্যাটা। জি বলুন। আমি ডাক্তারের কাছে নিউরোলজিতে ডাক্তার দেখানো পরে আমার স্যারে বলছে মায়াপাতির সমস্যা, নার্ভের সমস্যা। জি, এখন স্যার এগুলা কি ভালো হয় না? স্যারে বললো মানে আপনার এখানে কি এগুলার চিকিৎসা কি আছে কিনা জানতে চাই। যে অনেকে হাঁটা চলা করতে পারে? যে হাঁটাচলা করতে পারে না। ওনার বয়স কত? বয়স আপনার 50। ওনার কতদিন যাবত এই সমস্যাটা হচ্ছে? তার সমস্যাটা এগুলা প্রায় 8-10 বছর হয়ে গেছে, ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যাচ্ছে? জি জি, ওই যে তারপর উঠে বসতেও পারে না, তারপরে হাঁটতে পারে না, লোকে দূরে রাখলেও কইরা যায়, মানে মাসুলের কম শক্তি নাই। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা আপনাদের প্রশ্নের উত্তরটি দিচ্ছি কিন্তু একটি বিরতির পরে। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। স্যার, বিরতির আগে আমাদের প্রশ্ন ছিল বাড়িধারা থেকে। ওনার হাঁটুতে সমস্যা, হাঁটু শক্ত মানে শক্তি কমে যাচ্ছে হাঁটুতে। ওনার বয়স 37 বছর এবং ওজন 75 কেজি। ডাক্তার বলেছে ওনার ওজন কমাতে হবে, এমআরআই করতে বলেছেন, তিনি এখনো করেননি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার এমআরআইটা করা খুব জরুরি, কারণ এই যে পায়ের জোর কমে যাচ্ছে, হাঁটুর জোর করে, এর কারণ কোমরে কোথাও প্রবলেম আছে। তো মেরুদণ্ডে স্পাইনাল কর্ডে যদি প্রবলেম থাকে, আপনি আইডেন্টিফাই না করে আপনি ওজন কমায় কোনো লাভ হবে না, কারণ 75 কেজি ওজন অবশ্যই এটা বেশি, বাট এটার জন্য যে শক্তি কমে যায় সেটা কিন্তু ঠিক না। শক্তি কমে যাওয়ার অন্য কোনো কারণ আছে, নার্ভের সমস্যা। অবশ্যই এমআরআই করে দেখে দিন, ফিজিওথেরাপি করলে আপনার পায়ের শক্তি বাড়বে, এই পাশাপাশি আপনি ওজনটা কমাইতে পারবেন হাঁটা চলা করে বা ডায়েটিং করে। কিন্তু এমআরআই না করে কোনো কিছু করাটা ঠিক হবে না, এমআরআইটা অবশ্যই করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকেও। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল সিলেট থেকে। তার মায়ের নিউরোলজিক্যাল কোনো সমস্যা আছে, নিউরোলজির ডাক্তার দেখিয়েছেন, আপনার এখানে কোনো চিকিৎসা করানো সম্ভব কিনা? ওনার মা এখনো চলাফেরা করতে পারছেন না। ওনার আসলে মায়োপ্যাথি আছে, যেটা বলেছেন যে উনি আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, উইকনেস, যেটা আসলে নার্ভের একটা ডিজিজ, এটা আসলে খুবই, তো এটা আসলে কমপ্লিট ট্রিটমেন্ট নাই, বাট এটা ফিজিওথেরাপি চিকিৎসাটা দিয়ে ওনাকে কিছুটা হলো সচল রাখতে হবে, কারণ ওনার ব্লাড সার্কুলেশন যদি কমে যায় আস্তে আস্তে জয়েন্ট স্টিফনেস গ্রো করবে, ডিসএবিলিটি বা বিভিন্ন ধরনের বিকলাঙ্গতা শুরু হতে পারে। তো অবশ্যই এটা ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের মাধ্যমে থাকা উচিত। তো আমি অবশ্যই ওনাকে সাজেস্ট করবো যে ওনাকে চিকিৎসাধীন রাখতে হবে, এটা রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি ঢাকাতে অবশ্যই আসতে পারেন, এসপি হসপিটাল আপনাকে সেবা দিবে। ধন্যবাদ আপনাকেও। স্যার, আমরা এতক্ষণ হাঁটু ব্যথা, কোমর ব্যথা নিয়ে কথা বলছিলাম। স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে যদি আমরা আসি, স্ট্রোকের বেশিরভাগ পেশেন্টই কিন্তু প্যারালাইজড হয়ে যায়। এই প্যারালাইসিস পেশেন্টদের আপনাদের হসপিটাল কিভাবে সেবা দিচ্ছে? স্ট্রোক রিহ্যাবিলিটেশনের জন্য এসপি হসপিটাল কিন্তু চমৎকার
চমৎকার একটা ট্রিটমেন্ট দেয়, যেটা কমপ্লিট সলিউশন। যে স্ট্রোক করার ফলে কি কি হচ্ছে রোগীদের, একটা সাইড অবশ হয়ে যাচ্ছে, কারো কথা বন্ধ হয়ে যাচ্ছে, হাঁটা চলা বন্ধ হয়ে যাচ্ছে, বসে থাকতে পারে না, কেউ শুয়ে থাকে, মানে বসা শোয়া থেকে উঠতে পারে না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। তো এটার যেটা আমরা রিহ্যাবিলিটেশন, স্ট্রোক পেশেন্টের রিহ্যাবিলিটেশন, যে আমাদের এখানে যদি খুব আর্লি স্টেজে আসতে পারে তাহলে কিন্তু দ্রুত সে ভালো হয়ে যাচ্ছে। কারণ স্ট্রোকটাকে বলা হয় রিএডুকেশন, মানে স্ট্রোকের কারণে তার ব্রেন একটা পোর্শন কিন্তু একটা প্রোগ্রাম জাস্ট ড্যামেজ করে দিয়েছে, ভুলে গিয়েছে। সেটাকে আমরা রিএডুকেশনের মাধ্যমে, বিভিন্ন ধরনের টেকনিকের মাধ্যমে, আমরা থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে, আমরা টিএমএস আছে যেটা আমাদের নতুন এসপি হসপিটাল যেটা সেটা, এর মাধ্যমে আমরা তাকে সচল করে দিচ্ছি। স্যার আমাদের একটি ফোন রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি আমি একটু ভলিউম কমাই। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বলছি। জি আমি কুমিল্লা থেকে বলছি, মোহাম্মদ রফিকুল ইসলাম ভুঁইয়া। আমি ক্যান্টনমেন্ট স্কুলের টিচার। আমার বয়স 65 বছর। আমার বয়স 65 বছর। আমার হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা। আমি ডাক্তার দেখাইছিলাম, এই আমার ব্যথা ধরেন না 5 মাস। আমি আপনার ইম্পেরিয়াল হাসপাতাল কুমিল্লা টমথমটি, যেখানে ডাক্তার দেখাইছিলাম তো গত শুক্রবারের আগের শুক্রবার। তো ডাক্তার আমাকে যে ওষুধগুলি দিচ্ছে, ওষুধগুলি খাইতেছি। আমার হাঁটুতে নাকি পানি জমছে, হ্যাঁ পানি আছে। এখন আবার কি ক্রিম লাগবে, ওই আপনার ইঞ্জেকশন দিয়া মলম ঢুকাবে, তারপরে এগুলি বাইর করবে, এগুলি বলছে আমাকে রাত। এখন আমি নামাজ পড়তে গেলে আমি ওই বুক বসতে পারি না, বসতে গেলে আমি ব্যথা পাই। জি বুঝতে পারছি। ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্ন উত্তরটা দিচ্ছি। আরেকটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি বরিশাল থেকে। জি আপনার সমস্যা কথাটি বলুন। আমার সমস্যা, দর্শক আপনি টিভির ভলিউমটা কমিয়ে বা টিভি থেকে দূরে গিয়ে আমাদের সাথে কথা বলুন। কেন আমি দর্শক আপনার নেটওয়ার্কটি সমস্যা করছে, আপনি আরো একবার চেষ্টা করুন। ধন্যবাদ। আমাদের দর্শক ছিল কুমিল্লা থেকে রফিকুল ইসলাম। ওনার বয়স 65 বছর। তার 2 হাঁটুতেই ব্যথা, 5-6 মাস ধরে এই ব্যথায় ভুগছেন। ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার বলেছে হাঁটুতে পানি চলে এসেছে, ওনার নামাজ পড়তেও সমস্যা হচ্ছে। দেখেন আমরা যেটা বলছি প্রথম থেকে, যে হাঁটুতে যে ব্যথা হচ্ছে, ওনার পানি এসে গিয়েছে, পানিটা বের করলে কিন্তু সমাধান হচ্ছে না, আবার পানি আসবে, আবার বের করবে, আবার পানি আসবে, যতবার বের করে পানি আসতে থাকবে, আস্তে আস্তে হাঁটুটা ড্যামেজ হয়ে যাবে, হাঁটা চলা বন্ধ হয়ে যেতে পারে। কারণ পানিটা কেন আসছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা হয়নি, সেটা আগে জানতে হবে। ওনার এই পানি আসার পেছনে ওনার অবশ্যই মেরুদণ্ড দায়ী, কোমরের সমস্যা আছে, এই জন্যই ওনার মেরুদণ্ডটাকে এমআরআই করতে হবে আগে। ওনার কোমরে সিভিয়ার ডিসপলাপস থাকতে পারে, অথবা কোনো প্যাথোলজি থাকতে পারে। যদি ওইটাকে ঠিক না করা যায়, কারেকশন না করা যায়, তাহলে হাঁটু ব্যথা, হাঁটু পানি কোনোদিনও ভালো হবে না। সো যে চিকিৎসা করে সময় নষ্ট করা, রোগী আরও ক্ষতির দিকে চলে যাবে। তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি আগেই পানি বের না করে, পানি বের করা লাগতে পারে অবশ্যই, কিন্তু আগে পানি আসার কারণটা জানতে হবে। যদি যেমন আমরা একটা এক্সাম্পল দিই, যে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে গেছে ঘরের মধ্যে, তো ঘরের পানি সেচে লাভ নাই, যতক্ষণ না বেড়িবাঁধ মেরামত করবেন পানি কিন্তু সেচে কোনো লাভ হবে না। ঠিক তাই আপনার মেরুদণ্ডে যদি ইনজুরি থাকে, হাঁটুর মধ্যে পানি আসছে, কারণ কার্টিলেজ ভেঙে ব্লিডিং হচ্ছে, ইন্টারনাল হেমোরেজে ইনফেকশনের মাধ্যমে সেখানে পানি জমে যাচ্ছে, আস্তে আস্তে এটা পৌঁছে পুজ হয়ে যেতে পারে। সো অবশ্যই কোমরে এমআরআই করে দেখে দেন আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আস্তে আস্তে এটাকে হয়তো বা বেরও করা লাগতে পারে, না করলেও ভিতরে ইন্টারনালি সে আবার ওখানে রিমুভ করে ফেলবে। সো অবশ্যই মেরুদণ্ড চেক আপ করে তারপরে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। ধন্যবাদ আপনাকে। স্যার এই যে আমাদের বলা হচ্ছে হাঁটুতে ব্যথা হলে অপারেশন লাগবে, বা এই যে ইনজেকশনের কথাগুলো বলা হচ্ছে, কেন হচ্ছে আগে কোমরের ট্রিটমেন্ট বা কোমরের একটা এমআরআই করে দেখে নিচ্ছে না যে ওনার সমস্যা এখানে হচ্ছে? এই জিনিসটা কেন তারতম্য ঘটে? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে দূরদর্শী চিন্তা, যে বিশেষজ্ঞ, যেটা বিশেষজ্ঞের আসলে 3টা চোখ থাকা উচিত, সবার যে 2টা চোখ, আর বিশেষজ্ঞদের 3টা চোখ। যে আমরা যেমন আমরা দূরের জিনিস দেখতে পাই, যে পেশেন্টের ফিউচারটা আমরা দেখতে পাই, পেশেন্টের অতীত আমরা দেখতে পাই। কারণ পেশেন্ট যখন আমাদেরকে বলছে যে ওনার হিস্ট্রি শুনে আমার মনে হচ্ছে সন্দেহ হচ্ছে ওনার মেরুদণ্ডের সমস্যা আছে, তার মানে আমার 3য় চক্ষু আমাকে সাজেস্ট করছে যে ওনার মেরুদণ্ডের প্রবলেম
প্রবলেম আছে, না হলে হাঁটুতে কেন পানি আসলো। সো মেরুদণ্ড চেক করা উচিত। বাট উনি যার কাছে গিয়েছেন তিনি হয়তো তৃতীয় চক্ষু ব্যবহার করার সময় পাচ্ছেন না, তো ব্যস্ততার কারণে উনিও জানেন, কিন্তু উনি হয়তো সময় পাচ্ছেন না যে পানি আছে তাড়াতাড়ি করে পানি রিমুভ করে দিই, কিন্তু রিমুভ করে কয়দিন টিকবে? 15 দিন, 15 দিন পর আবার পানি আসবে। তো এইভাবে কিন্তু পেশেন্টগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো অবশ্যই যিনি চিকিৎসক তেনার আসলে হিস্ট্রি নেওয়া উচিত, সময় দেওয়া উচিত রোগীদের সাথে। রোগীদেরকে সময় না দিলে কিন্তু রোগীরা স্যাটিসফ্যাকশন থাকে না, প্লাস তাদের কাউন্সিলিং করতে হবে, রোগীদেরকে বোঝাতে হবে। কারণ একটা রোগী যখন হাঁটুর প্রচণ্ড ব্যথা নিয়ে আসছে সে তার কোমরের কথা বলবেই না, কারণ কোমরে তার কখনো ব্যথাই হয় না এরকম মনে করে, কিন্তু যখনই প্রশ্ন করা যায় তখনই বলে হ্যাঁ আমার তো 5 বছর আগে কোমরে ব্যথা ছিল। তো এই যে হিস্ট্রিটা পেয়ে গেলাম প্রশ্নের কারণে, কারণ সে কিন্তু ভুলে গিয়েছে, কারণ 5 বছর আগে কোমর ব্যথা ছিল, কিন্তু ওই 5 বছর আগের ব্যথাই যে তার সর্বনাশটা করছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না। ওটা তো ভালো হয়ে গেছে, আসলে ভালো হয়নি, ওটারও বেশি ক্ষতি হয়েছে। তো যে কারণে আসলে হিস্ট্রিগুলো নিতে হয় এবং পেশেন্টকে কাউন্সিলিং করতে হয়। আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যাঁ, আমি বরিশাল থেকে বলছি। জি, আপনার সমস্যা কথাটি বলুন। সমস্যা হচ্ছে, দর্শক আপনি টিভিটা বন্ধ করে বা টিভির ভলিউমটা কমিয়ে তারপরে কথা বলুন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। অত্যন্ত দুঃখিত দর্শক, আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে লাইনটি কেটে গিয়েছে, আপনি আরেকবার চেষ্টা করুন। আমাদের আরেকজন দর্শক আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি আমি সিলেট থেকে বলছি। আমার ডান হাতে একদম মধ্যে আঙ্গুল খুবই ব্যথা করে, আর এরকম তোমার হাত খুব কাপড় তুলতে পারি না, কিছু করতে পারি না। এমনিতে আমি বাসার কাজ করতে পারি, কিন্তু যন্ত্রণা করে, আমার হাতে যন্ত্রণা করে একদম কাজ থেকে শুরু করে। আর বাম পায়ের কোমর থেকে হাঁটু আগ পর্যন্ত মানে শুইলে বা এমনি 1 মাস ধরে বুঝি একটু জিন ঠান্ডা ঠান্ডা লাগে, এরকম কিসের জন্য হাঁটা নড়াচড়া করে এরকম অনুভূতি। অসংখ্য ধন্যবাদ দর্শক। আমাদের দর্শক ছিলেন সিলেট থেকে, ওনার কাঁধ থেকেও ডান হাতের সমস্যা, আঙুল পর্যন্ত ব্যথা, সেম আবার কোমরেও কিন্তু তার সমস্যা হচ্ছে হাঁটু থেকে আঙুল পর্যন্ত। দেখেন এই যে আমরা বলেছিলাম যে আসলে মাল্টিপল কমপ্লিকেশন, দেখেন তার হচ্ছে কাঁধ থেকে হাতে ব্যথা, হাত ঝিঝি করে, আঙ্গুলে প্রচণ্ড ব্যথা করে, আবার কোমরে ব্যথা করছে, পায়ে চলে আছে, ঝিঝি করছে। এখন এই ট্রিটমেন্টটাকে এটা কমপ্লিট সলিউশন করতে হবে। একটা সমস্যা না, সমস্যা দুটি ডায়াগনোসিস করতে হবে। হ্যাঁ, তার কোমরে ডিসপ্রলাপস আছে, সার্ভাইকাল ডিসপ্রলাপস আছে, ফ্রোজেন শোল্ডার, উনি শাড়ি পরতেও কষ্ট হচ্ছে, তার মানে কিন্তু আস্তে আস্তে শোল্ডার জয়েন্ট জমে যাচ্ছে। এখন এখানে যদি আপনি পেন কিলার দেন, পৃথিবীর কোনো পেন কিলার কিন্তু সমাধান করতে পারবে না। সো তাকে আগে এমআরআই করে দেখে এটা সমস্ত ট্রিটমেন্টগুলো একসাথে করতে হবে। তার কোমরের ডিসপ্রলাপসকে রিপেয়ার করতে হবে, সার্ভাইকালের ডিসপ্রলাপস রিপেয়ার করতে হবে, ফ্রোজেন শোল্ডারটাকে কারেকশন করলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। যে কারণে ফিজিওথেরাপি দ্বারা সম্ভব, পুরোটাই ফিজিওথেরাপি লাগবে। তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করব যে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাকে এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এখানে ব্যথার ওষুধ কাজ করবে না, যত পেন কিলার খাবেন এটা আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। ধন্যবাদ। আমাদের একজন ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি নাটোর থেকে বলছি। জি, আপনার সমস্যার কথা বলুন। আপনার সমস্যার কথাটি বলুন। যে আমি স্যারের সাথে কথা বলেছি 2017 সালে, আমি মাথায় হলো ওই যে আঘাত লাগি, ডিসপ্লে একটু নষ্ট হয়ে আছে। এখন ওখান থেকে পা পর্যন্ত চলে গেছিল। স্যারের সাথে আমি কথা বলেছি, বলেছে এমআরআই করে দেখাচ্ছে না, কেন আমি দেখেছিলাম। কিন্তু এখন আমার বর্তমান সমস্যা হলো ঘাট থেকে, মানে মাথার এক সাইডে মাথার প্রচন্ড ব্যথা, মানে সবসময়ের জন্য আমি মাথা দেখার মতন অবস্থা। যদি ঘুমের বড়ি খাই তাহলে একটু ঘুম হলে একটু আরাম লাগে, তারপরের দিনে হয়তো ঘন্টা খানেক পর কি 2 ঘন্টা পর আবার ওই জিনিসটা আবার শুরু হয়। অসংখ্য ধন্যবাদ দর্শক। সমস্যাটা আমি বুঝতে পেরেছি। দেখেন আমরা উত্তরটা দিচ্ছি, যেটা হলো ওনার কিন্তু হিস্ট্রি ছিল কোমরের সমস্যা, কোমর থেকে আস্তে আস্তে সেটা কিন্তু ঘাড়ে ছড়ায় গিয়েছে এবং ওনার মাথা ব্যথা হচ্ছে, উনি ওষুধ খাচ্ছে, আস্তে আস্তে ওষুধের উপর ডিপেন্ডেন্সি হয়ে যায়। আমরা বলি যে কোনো ব্যথার ওষুধ কিন্তু আপনাকে নেশা তৈরি করে দেয়। সো ব্যথার ওষুধ না, কিন্তু ঘুমের ওষুধ এগুলো সব হচ্ছে আমরা বলি নেশা তৈরি করে দিবে, অ্যাডাক্টেড করে দিতে পারে। সো এটাকে
কন্টিনিউ করা ঠিক হবে না। ওনার ঘাড়েও সমস্যা আছে, ঘাড়ের এমআরআই করে দেখতে হবে, এমআরআই করলে ওনার ডিস্ক প্রলাপস থাকতে হবে, সেটা থেকে ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা হতে পারে। সেটা ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ সুস্থ করা সম্ভব, যেটা সাইড ইফেক্ট মুক্ত। তো দর্শক আমি সাজেস্ট করবো যে আপনার ঘাড়ের এমআরআই করে দেখতে হবে যে সার্ভাইকালের ডিস্ক প্রলাপস, কারণ কোমরের ডিস্ক প্রলাপস থাকলে ঘাড়েও ডিস্ক প্রলাপস সম্ভাবনা 99%। সো এখানে ফিজিওথেরাপি একমাত্র সলিউশন, কারণ ওষুধ খেতে খেতে আপনি ওষুধের উপর নেশাগ্রস্ত হয়ে যাবেন, কিন্তু ফিজিওথেরাপিতে কোনো নেশা তৈরি করবেন। তো অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে ব্যথার ওষুধ খাওয়ার টেন্ডেন্সিটা আমাদের মধ্যে কিন্তু অধিকভাবে বেড়ে যাচ্ছে দিন দিন। এই ব্যথার ওষুধ খেয়ে আমরা নিজেদের কতটা ক্ষতি করছি? আসলে পেইন কিলার তো হচ্ছে যেটাকে বলা যায় এমার্জেন্সি ড্রাগস, লাইফ সেভিং ড্রাগস, যে একটা পেশেন্ট যখন ব্যথায় তীব্র যন্ত্রণায় ছটফট করছে তখন দেওয়া হয়। এটা একটা বা দুটা ডোজ বা তিনটা ডোজ, আসলে এটা বেশি দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা কোনো ট্রিটমেন্ট করতে পারে না। পেইন কিলার দিয়ে কোনো রোগের চিকিৎসা হয় না, পেইন কিলার সিমটমের ট্রিটমেন্ট করা হয়। বাট আমাদের দেশে দেখেছি এখন সব জায়গায় দেখছি যে শুধু সিমটমের ট্রিটমেন্ট হচ্ছে। কোমর ব্যথা হচ্ছে ব্যথা ওষুধ দিচ্ছে, ঘাড় ব্যথা হচ্ছে ব্যথা ওষুধ দিচ্ছে, মাথা ব্যথা হচ্ছে ব্যথা ওষুধ দিচ্ছে। আসলে কেন ব্যথাটা হচ্ছে, এই ব্যথার কেনটা কেউ খুঁজে বের করার চেষ্টা করছে, এটা হচ্ছে মূল ট্রিটমেন্ট। কেনটা খুঁজে বের করলে ব্যথা ওষুধের কোনো প্রয়োজন না, কারণ পেইন কিলারের সাইড এফেক্ট আছে আমরা জানি। কারণ পেইন কিলার একটা নেশা তৈরি করবে, নাম্বার 1, নাম্বার 2 আপনার কিডনি লিভারকে ড্যামেজ করবে। পেইন কিলার অনেক ক্ষতি করে ফেলে, রোগটাকে বড় করতে সাহায্য করছে। কারণ যদি টিউমারের জন্য ব্যথা হয়, যত ওষুধ খাবেন টিউমার বড় হয়ে যাবে। যদি ডিস্ক প্রলাপসের জন্য ব্যথা হয়, যত পেইন কিলার খাবেন তত ডিস্ক প্রলাপস বাড়তে থাকবে, ঘাড়ে হলে ঘাড় ব্যথা বাড়তে থাকবে, মাথা হলে মাথা ব্যথা বাড়তে থাকবে। সো আসলে পেইন কিলার দিয়ে সময় নষ্ট করা ঠিক না। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, সময় হলো আরেকটি ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছে এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। স্যার, বিরতির আগে আমাদের প্রশ্ন ছিল একজন দর্শকের, যে উনি হচ্ছে বাংলাদেশে অনেক দিন ধরে হাঁটু ব্যথায় ভুগছিলেন, প্রায় 4-5 বছর ধরে চিকিৎসা নিয়েছেন বাংলাদেশে, তারপরে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিয়েছেন, অপারেশন করেছেন, কিন্তু এখনও তিনি ভালো হচ্ছেন না কেন? আসলে যে অপারেশনের পরবর্তী যে রিহ্যাবিলিটেশন, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। যেমন কোমরে যদি অপারেশন করা হয় বা হাঁটুতে অপারেশন করলে যেটা তার মাসেলগুলো ডেভেলপ হয় না, মাসেল উইকনেস ডেভেলপ করে। মাসেল যত উইক থাকবে পেশেন্টের কিন্তু চলার ক্ষমতা তত কমে যাবে। তো যেটা বলা হয় যে অপারেশন বা মেডিসিন কিন্তু মানুষের জীবনটাকে সেভ করছে, বাট সেই জীবনটাকে সচল করার জন্য চাই সঠিক রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি। সো উনি ইন্ডিয়াতে অপারেশন করে যে রিহ্যাবিলিটেশন না করার কারণে উনি কিন্তু এখন সচল না। তো ওনাকে আমি এখন সাজেস্ট করবো যে ওনাকে সচল হওয়ার জন্য রিহ্যাবিলিটেশন হসপিটালে ভর্তি থেকে ফিজিওথেরাপির মাধ্যমে তাকে সচল হতে হবে। স্যার, আমাদের বাংলাদেশি মায়েদের যারা হচ্ছে সি সেকশনের মাধ্যমে মা হয়েছেন, তাদের অনেকেরই একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে আমি সেই সি সেকশনের সময় একটি অ্যানেস্থেসিয়া দিয়েছিলাম কোমরে, এরপর থেকেই আমার কোমরে ব্যথা। এই ঘটনাটা কতটা সত্য? আসলে আমরা অনেক রোগী পেয়ে থাকি যে সিজারের পরে ব্যথা। তো সিজারের পরে ব্যথা সবাই কিন্তু ওই অ্যানেস্থেসিয়ার দোষটাই দেওয়া হয়। অ্যানেস্থেসিয়ার জন্য আসলে ব্যথা হয় না, কারণ অ্যানেস্থেসিয়া যেখানে করা হয় আর ওখানে আসলে ডিস্ক প্রলাপস হয়ে থাকে। এবং অপারেশনের পরবর্তী যে হ্যাজার্ডগুলো, যেমন আমরা বলি মাসেল উইকনেস, লোয়ার অ্যাবডোমিনাল মাসেল, অনেক আছে হাঁচি কাশি দিলে ইউরিন লিক করছে, ব্লাডার ধরে রাখতে পারছে না, ব্লাডার ইনকন্টিনেন্স হচ্ছে, প্রস্রাব ধরে রাখতে পারে না। তো এগুলো কেন হচ্ছে? এগুলো নার্ভের কারণ হচ্ছে। ডিস্ক প্রলাপস যদি নার্ভ ইঞ্জুরি করে, নার্ভগুলোকে ব্লক করে রাখে, তাহলে এই সমস্যাগুলো দেখা দেয়। তো আসলে সিজারের ওই ইঞ্জেকশনের দোষ না দিয়ে এটাকে এমআরআই করে দেখে এটা ডিস্ক প্রলাপসের জন্য হয়, এটা ট্রিটমেন্ট করলেই কিন্তু সুস্থ হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মায়েদেরকে বলা হয় যে সিজারের পর অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়, 1-2টা ফিজিওথেরাপি নিলেই কিন্তু এই সমস্যাগুলো তাদের আর জীবনে ঘটবে না। অনেকে আছে একটু হাঁটু ব্যথা হচ্ছে, কোমর ব্যথা হচ্ছে, রেস্টের জন্য দাঁড়িয়ে নামাজ না পড়ে চেয়ারে নামাজ পড়া অভ্যাস করে ফেলছে, এরপরে কিন্তু দেখা যাচ্ছে তারা আর মাটিতে দাঁড়িয়ে নামাজই পড়তে পারছে না। এই জিনিসটা কেন ঘটে? আসলে যে কোনো কিছুই কিন্তু দেখবেন যে কোনো বিষয় আপনি যদি ইউজ ইট অর লুজ ইট, আপনি যদি কোনো কিছু ব্যবহার না করেন সেটা কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সো নিচে বসা ওঠা মানুষের এটা কিন্তু নিয়ম, বাধ্যতামূলক। যেমন সৃষ্টিকর্তা সৃষ্টির সময় নিয়মগুলো করেছে, নিচে বসে টয়লেট করা, নিচে বসে ভাত খাওয়া এবং নামাজ পড়া, যেটা নিয়ম করেছে। আসলে এটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার। তো এটার ব্যতিক্রম যারা করবে তাদের ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে। যেমন আপনি চেয়ারে বসে যখন নামাজ পড়ছেন তখন নিচে বসে নিশ্চয়ই ভাত খাবেন না, নিচে টয়লেটও কেউ ইউজ করছে না, কারণ ইদানিং তো আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে, গ্রামেও কিন্তু হাই কমন শুরু হতো। এই যে ইংলিশ টয়লেট, আমরা বাঙালি ইংলিশ টয়লেট কেন ব্যবহার করি? ইংলিশ টয়লেট ব্যবহার করি ইংলিশটা পঙ্গুরা, যারা ডিজাবেল পিপলরা ইংলিশ টয়লেট ব্যবহার করবে, যারা ডিজাবেল। কিন্তু আপনি সুস্থ, আমি সুস্থ, আমি কেন ইংলিশ কমোড ব্যবহার করতে যাব? কারণ ইংলিশ কমোডের কারণে কিন্তু আমাদের হাঁটুর ফ্লেক্সিবিলিটি হারাই ফেলছি। যত ফ্লেক্সিবিলিটি হারাবে তত মাসেল উইকনেস ডেভেলপ করবে, মাসেলের শক্তি কমে যাবে। মাসেলের শক্তি কমে গেলে জয়েন্ট
সে তার স্বাভাবিক সক্ষমতা হারাবে এবং জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হবে, আস্তে আস্তে পেশেন্ট ডিসএবিলিটির দিকে চলে যাবে। সো যত আপনি আধুনিকের দিকে যাবেন তত আপনার ডিসএবিলিটি রেট বাড়তে থাকবে, যে কারণে আমাদের থেকে ইউরোপ আমেরিকার ডিসএবিলিটি রেট বেশি, কারণ তারা বেশি আধুনিকের ছোঁয়া থেকে তাদের ডিসএবিলিটি বেড়ে যাচ্ছে। আমাদের আধুনিকতা আস্তে আস্তে আমরাও কিন্তু ডিসএবিলিটি বেড়ে যাচ্ছে। আমাদের থেকে যারা আরও পিছিয়ে আছে তারা কিন্তু ডিসএবল কম, কারণ কি আপনি যত সচল থাকবেন, আপনি যত রিয়েল থাকবেন, আপনি রিয়েলিটিটা হচ্ছে আপনাকে সুস্থ থাকার জন্য সবচেয়ে উত্তম। তো যে কারণে আমরা বলি যাদের হাঁটু ব্যথা আছে চেয়ার টেবিলে নামাজের প্র্যাকটিস না করে অবশ্যই যায় নামাজের প্র্যাকটিস করতে হবে। এবং আমি এটাও বলি যে আপনি টয়লেটটা বাসায় অ্যাটলিস্ট আপনি লো কমোড ব্যবহার করুন, বাংলা প্যান যেটা আমরা বাঙালি, হাই কমোড বাসায় কখনোই ব্যবহার করবেন না যদি কেউ ডিসএবল না থাকে। আর খাবারের ব্যাপারটা আমরা বলি যে ডাইনিং সবসময় ব্যবহার না করে আপনাকে নিচে বসা প্র্যাকটিস করা উচিত, অ্যাটলিস্ট বাসা বাড়িতে। হ্যাঁ, অফিস আদালতে বা কোথাও দাওয়াত খেতে গিয়েছেন তখন সেটা আলাদা, যে প্যান্ট শার্ট পরা থাকে আমরা বসতে পারি না, কারণ এই প্যান্ট শার্টটা আসলে এটা তো আসলে ইউরোপিয়ান প্রোডাক্ট, এটাও তো আমাদের সাহেবি। তো সব কিছু যদি আমরা সাহেবি করতে থাকি তাহলে কিন্তু আমাদের নিজস্ব সত্তায় আমরা হারাই ফেলবো এবং এই আমাদের যে সুস্থতাকে আমরা কিন্তু হারাই ফেলছি আস্তে আস্তে। আচ্ছা, এই কোমর ব্যথা হাঁটু ব্যথা প্রতিরোধ করে গড়ে তুলতে গেলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? ওই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, প্রথম যে তিনটা শর্ত, যে তিনটা আমরা যেটা বলি, যেটা আমাদের ইসলামে মুসলিমদের মধ্যে যেটা বলা হচ্ছে, যে তিনটা সুন্নত যে গলা বলা হচ্ছে, যে নিচে বসে ভাত খাওয়া, নিচে বসে টয়লেট করা, নিচে বসে নামাজ পড়া, এই তিনটা জিনিস যদি সবাই করে তাহলে কিন্তু আপনি প্রথম যে ফার্স্ট যে আপনার ডিসএবিলিটি হওয়ার চান্স অনেক কমে গেল। কারণ এই তিনটা করলে কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটি ভালো থাকবে। যে ব্যক্তি নিচে বসে উঠতে পারে তার শক্তিও ভালো আছে, দেখবেন যার একটু শক্তি কম সে নিচে বসলে উঠতে পারে না, মানে নিজের শরীরটা নিজেই চালাইতে পারছে না। তো আপনি যখন আপনার শরীরটাকে চালাইতে আপনি অক্ষম হয়ে যাচ্ছেন, তার মানে আপনার ডিসএবিলিটি বেড়ে যাওয়ার চান্স। সো যেটা ফিজিক্যাল ফিটনেস, সো আমরা এই তিনটা জিনিস দিয়ে আমরা মাপি তার ফিজিক্যাল ফিটনেস স্বাভাবিক আছে কিনা। কারণ একজন ব্যক্তি স্বাভাবিক চলতে গেলে এই তিনটা জিনিস তার প্রয়োজন। এই তিনটা জিনিস যে করতে পারে সে ফিট আছে, যে পারে না সে হচ্ছে আনফিট। আমাদের একজন দর্শক আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি বরিশাল থেকে জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমার বয়স 3 বছর, আমি একবার পাখা খাইছি, তারপর মাজায় ব্যথা পাইছি, তারপর ঢাকায় দেখাইছি, সেখানে ধরা থেকে আমার মানে হাঁটি নাকি ব্যথা হয়ে গেছে। কিন্তু আমি একাধারে অনেক চিকিৎসা করছি, কিন্তু এই কোমর ব্যথা কমেই না। আপনি কি এমআরআই করেছেন? না, শুধু এমআরআইটা করিনি। জি, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ দর্শক। উনি অনেক ট্রিটমেন্ট করেছেন কিন্তু এমআরআই করেন নাই, যার ফলে কিন্তু ওনার ট্রিটমেন্টও হচ্ছে না। উনি কিন্তু উনি বলছে হাড় বাঁকা হয়ে গিয়েছে। হাড় কিন্তু বাঁকা হয়ে যাবে না, হাড় ভেঙে যাবে, না হলে কি করবে, বাঁকা হয়ে যাওয়ার সুযোগ না। আসলে যেটা বলে এগুলো আসলে কি জানি কেন বলে আমি নিজেও বুঝি না, এটা আসলে বলাও ঠিক না। তো যাই হোক, এটা ওনার ডিসপ্রোলাপস আছে, উনি পড়ে গিয়েছে, ওনার জয়েন্ট ফেটে জেল লিক করেছে, যে নার্ভে চাপ দিয়েছে সেখান থেকে ব্যথা। উনি যতক্ষণ না এমআরআই করে উনি নিজে দেখছে যে ওনার ডিসপ্রোলাপস আছে এবং ডিসটাকে যতক্ষণ রিপেয়ার করবে না ততক্ষণ উনি খারাপের দিকেই যেতে থাকবে। উনি হয়তো পেন কিলার খাচ্ছে এবং যত ব্যথার ওষুধ খাবে তত খারাপের দিকে যাবে। এই জন্য আমরা বলি কোমর ব্যথা রোগীরা ব্যথা ওষুধ লং টাইম খেলে হয় মৃত্যু বা প্যারালাইসিস তার জন্য অপেক্ষা করছে। এই জন্য পেন কিলার খাওয়া উচিত না, একটা দুটার বেশি মোটেও খাওয়া উচিত না। এবং ওনাকে আমি সাজেস্ট করবো যে দর্শক আপনি অবশ্যই আগে একটা এমআরআই করে দেখবেন এবং অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। পেইন কিলার খেয়ে কোনো লাভ হবে না, কোনো ওষুধ এখানে প্রয়োজন নাই। শুধুমাত্র যদি আপনি ফিজিওথেরাপি সঠিকভাবে দিতে পারেন এবং রেস্টে থাকতে পারেন তাহলে 100% ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের অনেক দর্শকরাই আছে যে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়েছেন, অনেকদিন ফিজিওথেরাপি নিয়েছেন, সুস্থ হচ্ছে না। এই ফিজিওথেরাপি সেন্টার কিন্তু আমাদের বর্তমান সময়ে আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে। এই জিনিসটা থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট কারা এবং কিভাবে দর্শকরা জানতে পারবে? হ্যাঁ, আসলে বাংলাদেশের যত ফিজিওথেরাপি সেন্টার আছে তার 90% কিন্তু ফিজিওথেরাপিস্ট নাই। তারা কোয়াক দিয়ে ফিজিওথেরাপি সেন্টার চালাচ্ছে, যার ফলে কী হচ্ছে, ভুল ফিজিওথেরাপির শিকার হচ্ছে। 100টা রোগীর মধ্যে আমি মনে করি 90% রোগী ভুল ট্রিটমেন্টের শিকার হচ্ছে। যারা যেখানে দিক ফিজিওথেরাপি মানে মোচার সিল দিয়ে 3টা মেশিনের নাম লিখে দিচ্ছে, ইটস ভেরি ব্যাড। কারণ দিস ইজ নট ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির প্রথম শর্ত হচ্ছে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ লাগবে। যেমন ডেন্টালের প্রথম শর্ত একজন ডেন্টিস্ট লাগবে। ডেন্টিস্ট তাকে আইডেন্টিফাই করবে যে কোথায় প্রবলেম আছে। ঠিক তাই প্রত্যেকটা বিশেষজ্ঞের কাজ আছে। তো ফিজিওথেরাপি দিতে যাচ্ছেন, আপনি এটা মেশিনে সিল দিয়ে চলে যাচ্ছেন, ফিজিওথেরাপি হবে না। ফিজিওথেরাপি দিলে প্রথমে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ লাগবে। ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাজ হলো প্রথমে আইডেন্টিফাই করা অ্যাসেসমেন্টের মাধ্যমে যে তার প্রবলেমটা কোথায়, প্রবলেমকে সলভ করতে হবে, সিমটমকে না। আমাদের দেশে এখন সব সিমটোমেটিক ট্রিটমেন্ট হচ্ছে। যেমন কোমর ব্যথা পরীক্ষা নিরীক্ষা করছে,
করার ফলে কি হচ্ছে, সিমটমের ওষুধ দিচ্ছে, ব্যথা আছে ব্যথার ওষুধ দিচ্ছে, গ্যাস্ট্রিকের ওষুধ দিচ্ছে, ক্যালসিয়াম দিচ্ছে আন্দাজে, দেওয়ার ফলে কি হচ্ছে, রোগীরা কিন্তু দিন দিন সাফারিংসটা বেড়ে যাচ্ছে, এতে কি আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের বদনাম হচ্ছে। এই রোগীরা কি ইন্ডিয়ায় চলে যাচ্ছে, সিঙ্গাপুর চলে, ব্যাংকক চলে, সেখানে গিয়ে শান্তি পাচ্ছে না, সেখানেও শান্তি পাচ্ছে না, সেখান থেকে আবার ফিরে আসছে। কারণ এটার জন্য চাই সঠিক ফিজিওথেরাপি। আমাদের দেশে সঠিক ফিজিওথেরাপির পরিমাণ খুবই কম, যে কারণে আমি বলবো যারা গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট, যারা ইউনিভার্সিটি থেকে পাশ করা 5 বছর মেয়াদী ফিজিওথেরাপিস্ট কার আর কিভাবে একজন ফিজিওথেরাপিস্ট হওয়া সম্ভব স্যার? হ্যাঁ, যারা ইউনিভার্সিটির আন্ডারে যারা ফিজিওথেরাপি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারা হলো ফিজিওথেরাপিস্ট হিসেবে গণ্য। যেমন আমরা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে আমরা এই যে আমাদের 4th ব্যাচ এখন অ্যাডমিশন টেস্ট, 23 তারিখে আমাদের অ্যাডমিশন, 25 তারিখে আমাদের পরীক্ষা, 23 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করে 25 তারিখে অ্যাডমিশন টেস্ট হবে এবং 26 তারিখ থেকে ভর্তি করে আমরা তো ইনশাআল্লাহ 1 তারিখ থেকে ক্লাস শুরু করে দেবো। এরা 5 বছর মেয়াদি আমাদের এখানে ভর্তি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই গ্রাজুয়েশন কোর্সগুলো পরিচালিত হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, পাবলিক মানে প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু ফিজিওথেরাপি কোর্স পড়াইতে পারবে না। ফিজিওথেরাপি কোর্স পড়াতে সরকারি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হতে হবে। তার মধ্যে বাংলাদেশের কয়েকটা বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইগুলো কয়েকটার আন্ডারে এই ফিজিওথেরাপি কোর্স মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে পরিচালিত হচ্ছে। আমাদের কোর্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোর্স এবং বাংলাদেশ সরকারের হেলথ মিনিস্ট্রি থেকে এটা অনুমোদিত কোর্স। আমাদের এখানে 30টা সিট আমরা মানে চালু করেছি, আমাদের 4th ব্যাচ আসছে। তো এখান থেকে যারা পাশ করবে এরা হলো ফিজিওথেরাপিস্ট হিসেবে গণ্য হবে। এবং দেশে বিদেশে স্কোপ কতটুকু ভবিষ্যতে? আসলে তো বাংলাদেশে ফিজিওথেরাপিস্টের সংখ্যা খুবই কম, এর ডিমান্ড অনেক বেশি, কারণ রোগীর সংখ্যা প্রচুর, মানুষের ডিমান্ড, মানুষের যা ডিমান্ড থাকবে সেই ডিমান্ড ফুলফিল করতে হবে আপনাকে। সো এখন ফিজিওথেরাপির চিকিৎসা দরকার প্রচুর রোগীদের, কারণ কোমর ব্যথা হাঁটু ব্যথা নাই এমন ফ্যামিলি খুব কম। সো বাংলাদেশে হাতে গুনে আপনি 1000 ফিজিওথেরাপিস্ট এখন পাবেন কিনা সন্দেহ, সব বিদেশে চলে যাচ্ছে। পাশ করার সাথে ইউরোপ আমেরিকা নিয়ে যাচ্ছে, তাদেরকে হায়ার এডুকেশন দিচ্ছে, তাদেরকে স্কলারশিপ দিচ্ছে, ফুল ফ্যামিলি রেসিডেন্সিপ দিয়ে দিচ্ছে, যার ফলে তারা চলে যাচ্ছে। আমাদের দেশে ফিজিওথেরাপিস্টের দরকার। সো সরকারের উচিত আরও প্রচুর পরিমাণে ফিজিওথেরাপি গ্রাজুয়েট তৈরি করা, তাহলে বেকারত্ব কমবে। আমরা দেখছি কিন্তু জেনারেল সাবজেক্টে পড়ে হায়ার এডুকেশন করে মাস্টার্স করে বেকার কিন্তু প্রচুর আছে। আমাদের হসপিটালে প্রায়ই চাকরি নিতে আসে মাস্টার্স করা বিভিন্ন সাবজেক্টে, চাকরি পাচ্ছে না, 10,000 15,000 টাকা বেতনের জন্য তারা চাকরি খুঁজে বেড়াচ্ছে। বাট একজন ফিজিওথেরাপি গ্রাজুয়েটের কিন্তু চাকরি খোঁজার কোনো প্রয়োজন নাই। সো আমি মনে করি সরকার এই ফিজিওথেরাপি সাবজেক্টটা যদি প্রচুর পরিমাণে এখন যদি পাশ করাতে পারে বা গ্রাজুয়েট তৈরি করতে পারে, তাহলে আমাদের যে দেশের প্রয়োজন আছে সেটা মিটে বিদেশেও এক্সপোর্ট করতে পারবে। তাদের দেশের লাভ, আমাদের ইয়াং জেনারেশনের লাভ হবে। বেকারত্ব মুক্ত একটা প্রফেশন যদি থাকে, সেটা আমি মনে করি ফিজিওথেরাপির প্রফেশন। এই প্রফেশন আসলে কেউ বেকার থাকবে না, একদিনের জন্য বেকার পাওয়া যাবে না। আগামী 50 বছর বের হলেও এখানে বেকারত্ব আসবে না। এই ফিজিওথেরাপির ক্ষেত্রে আপনাদের এসপি হসপিটালে কি কি সুবিধা দিচ্ছে বা কি কি চিকিৎসা নিতে পারবে দর্শকরা এসে? অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসছে। এসপি হসপিটাল কিন্তু কমপ্লিট রিহ্যাবিলিটেশন একটা হসপিটাল, যেখানে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, একটা ওপেন হার্ট সার্জারি করেছেন, তার ব্যথা যাচ্ছে না, সে হাঁটাচলা করতে পারছে না, স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, তাকে কিন্তু সচল করার জন্য টোটাল রিহ্যাবিলিটেশনটা এখানে করা হচ্ছে। একজন ডায়াবেটিসের রোগী হাঁটাচলা করতে পারছে না, হাঁটু ব্যথা কোমর ব্যথা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে, তাকে রিহ্যাবিলিটেশন করা হচ্ছে। একজন কিডনি রোগী, কিডনির ক্রিয়েটিনিন বেশি, তাকে ডায়ালিসিস করা হচ্ছে, কিন্তু সিভিয়ার পেইন, তার পেইন কন্ট্রোলে আসছে না, তার কোনো ওষুধ দেওয়া যাচ্ছে না, তার জন্য কিন্তু এসপি হসপিটাল আছে। নিউরোলজি, স্ট্রোকের ক্ষেত্রে, স্ট্রোক না শুধুমাত্র, নিউরোলজিক্যাল যত ডিসঅর্ডার আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি বলেন, মোটর নিউরন ডিজিজ বলেন, মাসকুলার ডিস্ট্রফি বলেন, মাসকুলার অ্যাট্রফি বলেন, যত রকমের নিউরোলজির ডিসএবিলিটি আছে, জিভিএস থেকে শুরু করে সমস্ত রোগীদের কিন্তু এখানে রিহ্যাবিলিটেশন, কমপ্লিট রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করা হচ্ছে। তো এসপি হসপিটাল হচ্ছে সব মেডিকেল সেক্টরের সমস্ত ডিপার্টমেন্টের রোগীদেরকে রিহ্যাবিলিটেশন যে ট্রিটমেন্টটা, মূল যে সচল করার জন্য যে চিকিৎসাটা, টোটালি এখানে কমপ্লিট সলিউশন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে এসপি হসপিটাল। আমাদের সুস্থ থাকার জন্য সাধারণ দর্শকদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? সুস্থ থাকার জন্য আমরা এসপি হসপিটালে কিন্তু নিয়ে আসছি যেটা আমাদের ফিটনেস যে একটা কোর্স নিয়ে আসছি। ফিটনেস, আপনার ফিটনেস, প্রত্যেকটা মানুষের কিন্তু ফিটনেস দরকার আছে তার স্ব কাজ করার জন্য। এই ফিটনেসটাকে চেক করার জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়ে আসছি আমাদের এসপি হসপিটাল, ফিটনেস ট্রেনিং প্রোগ্রাম। আপনি ওখানে যাবেন, মাত্র 1-2টা সেশনে কিন্তু আপনি আপনার ফিটনেসটাকে বুঝে আসতে পারবেন, নিজে কন্ট্রোল করতে পারবেন। সো আমি মনে করি প্রত্যেকটা ইয়াং জেনারেশনের উচিত ফিটনেসটা চেক আপ করে ফিটনেসটাকে রক্ষা করা। যদি ফিট থাকেন তাহলে অনেক রোগ হবে না। যেমন ফিটনেস শরীরে আপনার ব্যথা বেদনা আসবে না, ব্যথা বেদনা না আসলে আপনি সচল থাকবেন, সচল থাকলে আপনার ডায়াবেটিস আসবে না, ডায়াবেটিস না আসলে কিডনি ডিজিজ, এগুলো প্রিভেনশন করতে পারবেন। সো ফিটনেস বডিতে কোনো রোগ আসতে গেলে 10 বার ভাববে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ফিটনেসটাকে রক্ষা করা, প্রচুর পরিমাণে এক্সারসাইজ করা।
অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দেখা হবে আগামী পর্বে। স্যার আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডক্টর পাপিয়া আফরোজ সৌমিক। দেখা হবে আগামী পর্বে আগামী সোমবার ঠিক সকাল 9টায় সরাসরি নেক্সাস টেলিভিশনের পর্দায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসপি হসপিটাল নিয়মিত সুস্বাস্থ্য অনুষ্ঠানের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।